প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এখন বাংলা সাবজেক্টের যে পেজটি সলভ করব তা হচ্ছে 920 নম্বর। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আজকে বি সেকশন থেকে 15 নম্বর সেট। প্রথম প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়। অপশন গ, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। 1.2, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কোন রূপ দেখে বক্তার এমন হয়েছিল? অপশন ঘ, বিরাগী রূপ দেখে। 1.3, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা সেখানে কাজ করত। অপশন খ, বর্মা অয়েল কোম্পানিতে। 1.4, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল। অপশন ক, কাঠকয়লা। 1.5, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? অপশন গ, মান হারা মানবীর দ্বারে। 1.6, শ্রীযুত মাগন গুণী, মাগন কে? অপশন গ, আরাকানের প্রধানমন্ত্রী। 1.7, 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেওয়া হতো? অপশন ঘ, 12 আনা। 1.8, ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন অপশন গ, ব্রহ্মমোহন মল্লিক। 1.9, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি অপশন গ, কালিদাসের। 1.10, বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলে অপশন খ, অকারক পদ। 1.11, শিকারি বিড়াল গোফে চেনা যায়। এটি হচ্ছে লক্ষণাত্মককরণ। গ অপশনটি সঠিক। 1.12, পূর্বপদটি সংখ্যাবাচক হয়। অপশন ক, দ্বিগু সমাসে। 1.13, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয়। অপশন গ, উপপদ। মানে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে উপপদ বলা হয়। 1.14, বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে তাকে বলা হয় অপশন ক, অলোপ সমাস। 1.15, নির্দেশক বাক্যে যে দুটি উপবিভাগ আছে সেগুলি হলো। অপশন গ, অস্তর্থক বাক্য ও নঙর্থক বাক্য। 1.16, বনে থাকে, তারপরে দেখো ডট ডট, জলে থাকে, তারপরেও দেখো ডট ডট রয়েছে। বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে আকাঙ্ক্ষা শর্তটি লঙ্ঘিত হয়েছে। ক অপশন সঠিক। 1.17, ভাব বাচ্চে সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত হয়ে থাকে। অপশন ক, হ ধাতু। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। 2.1.1, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? অদল বদল গল্পে অমৃত কর্তৃক বলা খাঁটি কথাটি হলো আমার তো মা রয়েছে। এই যে আমার তো মা রয়েছে এই অংশটুকু কিন্তু বইয়ের লাইন তোমরা সিঙ্গেল কোটেশনে রাখবে। 2.1.2, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বক্তাকে? জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য অংশটির বক্তা হলেন তপনের মেজ কাকু। পরের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ স্তম্ভিত হলো কেন? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ ব্রিজের কাছাকাছি এসে নদীর ফুলে ফেপে ওঠা রূপ দেখে স্তম্ভিত হয়ে গেল। 2.1.4, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যাটি কেমন ছিল? উত্তর, বহুরূপী গল্পে বর্ণিত সন্ধ্যার চেহারাটা ছিল অতি চমৎকার। শহরের গায়ে আগেও সুন্দর চাঁদের আলো পড়েছিল, কিন্তু তা এত স্নিগ্ধ, শান্ত ও উজ্জ্বল কখনো দেখায়নি। এর সাথে সাথে মৃদুমন্দ বাতাস পরিবেশটিকে আরও মনোরম করে তুলেছিল। 2.1.5 দাগের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার কথা এখানে বলা হয়েছে? পথের দাবি গল্পের আলোচ্য অংশটিতে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রক্তের একটা কালো দাগ। কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? অসুখী একজন কবিতার অন্তর্গত প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে রক্তের কালো দাগ নৃশংসতা, এই বানানটা না মিস্টেক হয়েছে, হ্যাঁ, 9 রি হবে, নৃশংসতা। হ্যাঁ, নৃশংসতা, বর্বরতা, ধ্বংস, অত্যাচার এবং হত্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এবারে 2.2.2 দাগের প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন কি? কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ, শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন প্রাণের উচ্ছ্বাস বহন করে আনে, তেমনি প্রলয় উল্লাস কবিতায় নূতনের কেতন শব্দটি পরাধীনতার বন্ধন থেকে মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কেন? সাম্রাজ্যবাদী শক্তির শোষণে এবং অত্যাচারে বঞ্চিত এবং অসহায় মানুষগুলি আশ্রয় ও জীবিকা হারিয়ে চির ভিখারিতে পরিণত হয়। সেই সঙ্গে প্রতিকূলতা এবং যুগ যন্ত্রণায় ভীরু, দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দীনতাও আজ বড় প্রকট। তাই কবি উক্ত উক্তিটি ব্যক্ত করেছেন।
জেনে নেব 2.2.4 দাগের প্রশ্ন উত্তর। এসো যুগান্তের কবি কে আহ্বান জানিয়েছেন, অর্থাৎ যুগান্তের কবিকে কে আহ্বান জানিয়েছেন? আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। নেক্সট প্রশ্ন 2.2.5 সিন্ধু তীরে কবিতাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সিন্ধু তীরে কবিতাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো, তোমাদের যদি বলতো পদ্মাবতী কাব্যের কত নম্বর খণ্ডের অন্তর্গত, সেটা কিন্তু আলাদা উত্তর হতো। যেহেতু শুধু কাব্যগ্রন্থ চেয়েছে, তাই পদ্মাবতী দিলেই হবে। 2.3.1 কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি ছিল স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। এই প্রসঙ্গেই আলোচ্য কথাটি বলা হয়েছে। নেক্সট 2.3.2 পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? পারিভাষিক শব্দের অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞা যার কোনো রকম অর্থান্তর ঘটে না। ইংরেজিতে একে গ্লোসারি বা টেকনিক্যাল টার্ম বলে। নেক্সট প্রশ্ন, লেখে তিনজন কাদের বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে তিনজন বলতে কালি কলম মনকে বোঝানো হয়েছে। 2.3.4 দাগের প্রশ্ন উত্তর। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কেন? কোনো লেখক যদি তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, তাহলে রচনা উৎকট হয়। এবারে ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি 11-12 ক্লাস এবং গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন উত্তরের ক্লাসগুলিও কিন্তু করে থাকি। তোমরা যখন 11 ক্লাসে উঠবে, অবশ্যই আমার এই পরের ক্লাসগুলির ভিডিও কাজে লাগবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2.4.1 অস্ত্র রাখো চিহ্নিত পদটির বিভক্তি সহ কারক নির্ণয় করো। এই যে অস্ত্রের তলায় দাগ আছে, কি রাখতে বলা হয়েছে? উত্তর আসবে অস্ত্র। তাই কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক, আর এটা হচ্ছে শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট, উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। এটি তোমরা বারবার পড়ে নেবে, কারণ এটা একটু খটোমটো উত্তর আর কি। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান হয় আর উপমেয় উহ্য থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে উপমেয়ই প্রধান এবং উপমান ও উপমেয় ভেদের আভাস থাকে। 2.4.3 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করো। বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো, কিংবা তোমরা অন্যভাবেও লিখতে পারো বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো, এটাও হবে। 2.4.4 সম্বোধন পদ কাকে বলে? উদাহরণ দাও। দেখো, উত্তরটি হচ্ছে বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা হয় বা সম্বোধন করা হয় তাকে সম্বোধন পদ বলে। উদাহরণ দেখো, ওরে তোরা আমায় ফেলে যাস নে। এই ওরে, এটা হচ্ছে সম্বোধন পদ। নেক্সট, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। 2.4.6 অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে বলে অনুসর্গের অপর নাম পরসর্গ। 2.4.7 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। জলে আগুন লেগেছে, এটা যোগ্যতাহীন বাক্য। কিংবা তোমরা বলতে পারো যে গরু আকাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এটাও হবে। মানে উদ্ভট একটা কিছু লিখতে হবে। 2.4.8 একশেষ দ্বন্দ্ব বলতে কি বোঝো? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচন জ্ঞাপক পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ দেখে নাও, তুমি, আমি ও সে, তাকে আমরা বলবো আমরা। এবারে 2.4.9 দাগের প্রশ্নোত্তর। নগরীর সমীপে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম উল্লেখ করো। নগরীর সমীপে, এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি তাহলে লিখব উপনগরী, এটি অব্যয়ীভাব সমাস। 2.4.10 উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো? উদ্দেশ্যের পূর্বে যে পরিচায়ক বিশেষণ পদ বসিয়ে উদ্দেশ্যকে প্রসারিত করা হয় তাকে উদ্দেশ্য সম্প্রসারক বলা হয়। উদাহরণটি দেখে নাও, টকটকে লাল গোলাপ। এই যে গোলাপ, এখানে গোলাপ হচ্ছে উদ্দেশ্য আর টকটকে লাল এটা হচ্ছে সম্প্রসারক। এবারে 9 দাগে যে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে সেটি আমি এক লাইন করে বলছি, তোমরা মিলিয়ে নিতে থাকো। প্রথম লাইন, দ্য এজ উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করি। নেক্সট লাইন, ইট হ্যাজ বিন মেনি ওয়ান্ডারফুল ইনভেনশনস,
যেখানে অনেক বিস্ময়কর আবিষ্কার হয়েছে। নেক্সট লাইন, অল দিস ইনভেনশনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফর্টেবল। এই সমস্ত উদ্ভাবন আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। নেক্সট লাইন, দে আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েস। যা আমাদের জন্য প্রয়োজনীয় কতকগুলি উপায়। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো।